পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা যেটা জানতে পেরেছি, তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি না। উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না, অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই পদ থেকে বহিষ্কার করা হলো আসিফ নজরুলকে। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনার সাথে গোপন ফোনালাপ কিন্তু ফাঁস হয়ে গিয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে ওবায়দুল কাদের বলেছে, আমি দেশে আছি, পালাইনি। তাহলে কি সত্যি ওবায়দুল কাদের এই বাংলাদেশে রয়েছে? আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে এই ভিডিওতে কি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না। ওনার এটার ব্যক্তিগত মতামত, উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন, অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন। উনি আইনের ছাত্র, তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই। আইনের শিক্ষক, ওনাকে আইনের ছাত্র ছিলেন, সেখান থেকে শিক্ষক। তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই, কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না? এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ এবং জেআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব 40 থেকে 60,000 জনগণ হত্যা করেছিল। তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল, বেঁচে ছিল, জাতির দুর্ভাগ্য। এই স্বৈরাচারী শেখ হাসিনার গত 15 বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টা তো শেষ হবে না। তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা, তাই বড় বড় জিনিসগুলো দেখেন। সেই ভোট চুরি, প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা, 2013 সালের 5ই মে 2,500 থেকে 3,000 হেফাজতের কর্মীদেরকে হত্যা করা, লগি বৈঠা দিয়ে হত্যা করা, 2009 সালে 57 জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করেন এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয়। ভারতের বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এত বছর প্রতি বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে 1,500 ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে, গণহত্যা। 40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ। ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতেও ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য। আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন। তাহলে কি বাতিল নিচে অন্ধকার? আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী হাসিনার গীত গাইতে, তাদের পক্ষে কথা বলতে? তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে। এই বিপ্লবী, আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োগ হতে পারে না। এটা কর্মের অপেক্ষায় আছে, দেখার অপেক্ষায়, কিন্তু কোনো কর্ম দেখছি না। সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনাজম আওয়ামী লীগিজম রয়ে গেছে। সেই হাসিনা ফ্যাসিজম হিটলারের মতো কিন্তু এখনো রয়ে গেছে সশস্ত্র বাহিনী। এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি, রদ বদল হচ্ছে। এই হাসিনার এবং ভারতের বসানো
ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে। তাহলে আমরা ডক্টর ইউনূসের প্রতি, এই ডক্টর আসিফের প্রতি জনগণ তো আস্থা আনতে পারছে না, এখনো চুপ্পি কি করে বসে থাকে। শুধু তাই না, আরো কিছু ছোট ছোট উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলে আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে। এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ, এই যে এই ছবিটা কিন্তু 19 ঘাটালের 19 এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো। এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে এরকম মুজিবের ছবি লাগানো। এগুলোর মানেটা কি? এটার তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে। আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে, আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি, পুতুলকে কিভাবে ভারতের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে, তাকে এনে হাসিনার চেয়ে ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ছাত্রী আছে, যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল, এদের সবাইকে ফাঁসি দিবে। যদি আমার কথা যদি বিশ্বাস না হয়, এই 4টা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে, মনে রেখেছে, তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলো কথা বলেছে সব কথা সত্যি হয়েছে। একইভাবে বলছি, যদি তড়িৎ গতিতে যেই কথাগুলো বললাম এগুলো যদি না করা হয়, ছাত্র জনতা যদি চাপ দিয়ে এই কাজগুলো না করা হয়, আসিতেছে পুতুল স্বৈরাচারী শেখ হাসিনার চেয়েও 100 গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে। এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে, কি হলো। ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান আমাকে কল করলো, আমার আত্মীয়, যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি? হোয়াট ডু ইউ মিন গোলাগুলি হচ্ছে? বলে অনেক গোলাগুলি হচ্ছে, রাইট? তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে? আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি, নূর মোহাম্মদ সাহেব, এবং উনি তো বেঁচে আছেন, জিজ্ঞেস করতে পারেন। আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে? আমি শুনলাম গোলাগুলি হচ্ছে। বলে হ্যাঁ স্যার, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতর। তা আমি বললাম বিডিআর এর ভিতরে গোলাগুলি হচ্ছে, আপনারা কি করছেন? বলে আমরা তো আছি। আমি বললাম আপনারা আছেন মানে? আপনারা র্যাব কোথায়? আপনারা পুলিশ সব ডাকিয়ে আনসার, প্রয়োজনে আনসার আর্ম ব্যাটালিয়ন সব আনেন, এনে পুরা পিলখানা ঘেরাও দেন, ঘেরাও দিয়ে মুভিং করতে হবে। বলে স্যার আমরা তো মুভিং। আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে। এক্স্যাক্টলি এগুলো বলেছি। তখন আমাকে আইজি সাহেব বললেন, স্যার মন্ত্রী মহোদয় আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না, বিকজ সিনিয়র আছেন। আমি ফোন রেখে আমার মাথা তখন খারাপ, যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে, যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই। পালাবার পথ যদি না থাকে, তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে। ওকে, সো আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন, যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোনো যাতে গ্যাপ না থাকে। আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম, শাহরা খাতুন। আমি ওনাকে একই কথা বললাম, যে আমি ওনাকে খালাম্মা ডাকলাম, খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে, এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি থামি নাই। গেল কয়েকদিন আগে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ওই 5ই আগস্টের পরে প্রায় 700-র কাছাকাছি আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনের প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে। আর এর মাঝখানে গণমাধ্যমে অনেকের নাম উঠে এসেছে যে যারা দেশ ছেড়ে গেছে, দেশ ছেড়ে যায়নি। আবার যারা দেশ ছেড়ে গেছে তারা কোথায় গেছে, কোন দেশে আছে, কোন রকম খবর নাই, মনে হচ্ছে পৃথিবী থেকে এই মানুষগুলা কার্যত গায়েব হয়ে আছে। কিন্তু এবার আমরা দেখছি ধাপে ধাপে সেনাবাহিনীর আওতায় থাকুক বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকুক, একে একে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ধরা খাচ্ছে। কেউ মনে করছে এটা আসলে সরকারি যে বাহিনীগুলো আছে তারাই পরিস্থিতি বোঝে তাদেরকে একে একে খাঁচা থেকে বের করে আইনের আওতায় আনছে। প্রশ্নটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব কোথায়? গণমাধ্যমে আপনার 6ই আগস্ট একটা নিউজ করা হয়েছিল যে ওবায়দুল কাদের তিনি পালিয়ে গেছেন সিঙ্গাপুর, একটা ছবিও আমরা দেখেছিলাম। কিন্তু গতকালকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, আরো বেশ কয়েকটা পত্রিকা যখন হেডলাইনে লিখলো দেশে আছি, পালিয়ে যায়নি ওবায়দুল, পুরা জাতি জনতা আমিও নিজে দৌড়ে ঢুকলাম ওবায়দুল কাদের কাকু কোন গর্তের মধ্যে লুকায় আছে যেখান থেকে তিনি আওয়াজ দিলেন। তবে ওবায়দুল ঠিক আছে, কিন্তু শেষের অংশ কাদের না, ওবায়দুল হাসান। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি। তবে ওবায়দুল কাদেরের সম্পর্কে সর্বশেষ আপডেট, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এটাই। আর ওবায়দুল হাসানকে অলরেডি চেহারা দেখে চিনতে পারছেন, তিনি হচ্ছেন আমাদের সাবেক বিচারপতি ওবায়দুল হাসান। পরশুদিন থেকে আলোচনায় ছিল যে
সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ দেশের বেশ তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বেশ কয়েকটি গণমাধ্যম এই নিউজটা করছেন। এখন নিউজটা করার পরে তিনি জানিয়েছেন যে তিনি আসলে দেশ ছেড়ে যাননি। তার মানে ওবায়দুল লেখা পত্রিকারা যেটা করছে, শুধু আমরা ইউটিউবের যে শিরোনাম টাইটেল একটু লাড়াচাড়া করি, বিষয়টা তা না, মূলধারার গণমাধ্যমও বিষয়টা নিয়ে কিন্তু লাড়াচাড়া করে। অনেকেই কমেন্টে লিখছেন যে ওই সাংবাদিককে আয়না করে নেওয়া হোক অথবা ডিম থেরাপি দেওয়া হোক। এবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি। আপনার ওবায়দুল হাসান একটা গণমাধ্যমে তিনি গতকালকে বক্তব্য দিয়েছেন যে আমার পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না। প্রকাশিত যে খবরগুলো আছে এগুলো বেসিক্যালি গুজব এবং ভুয়া। প্রকাশিত খবরে যে দাবি করা হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি তিনি দেশ ছেড়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন, এমন খবর প্রকাশ্যে আসার পরে সবার কাছে চিন্তা ছিল যে পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক বিচারপতি। এরপরই দেশের একটি গণমাধ্যমে এই তথ্যটা আসছে। তিনি বলছেন যে তিনি ঢাকায় আছেন, দেশ ছেড়ে যাননি। আমার লাল পাসপোর্টটি সরকার বাতিল করেছে, তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না। 2023 সালের 26শে সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। আর গত 10ই আগস্ট ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আমাদের এই সাবেক প্রধান বিচারপতি। তার মানে গণমাধ্যমে ওবায়দুল দেখে আমরা যেটা সবাই ভাবছিলাম যে কাদের কাকু বিষয়টা তা না। তিনি অরিজিনালি সিঙ্গাপুরে আছেন বলে আপনার কাছে প্রমাণ কি? প্রমাণ নাই। তবে যতটুকু তথ্যপাত্র বিভিন্ন জায়গা থেকে শুনি এটাই মনে হয়েছে। তবে সিঙ্গাপুরে যাওয়ার পরও কার্যত হয়তো তিনি এক ধরনের গায়েব অবস্থায় আছেন। কোন রকম ছবি ফুটেজ বা তারা যে আছেন ওইসব দেশে কোন রকম কিন্তু সামনে কোনো কিছু আসছে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।